হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সায়নদের গাড়ি চলাকালীন হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সে ধাক্কায় সায়নের গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে, সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। মিহির মাথাটা দুলে ওঠে। সায়নের এক হাতে বাঁধনের জন্য তার কিছুই হয়নি, তবে পাশে ফিরে তাকিয়ে দেখে সায়নের মাথা গাড়ির স্টিয়ারিংয়ের উপরে ঝুঁকে আছে। মিহি কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করে ওঠে, সায়ন ভাই! গাড়িটা বেশ জোরেই গাছের সাথে ধাক্কা খেয়েছে। গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কে মিহির সম্পূর্ণ শরীর কাঁপছে। সে কাঁপা হাতেই সায়নকে ডাকতে থাকে, সায়ন ভাই প্লিজ চোখ খুলুন, সায়ন ভাই! মিহি কী করবে কিছুই ভেবে পাচ্ছে না। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সায়নের জায়গায় সে থাকলে ভালো হতো। তাহলে তার কিছু হলে সায়ন ভাই সহজেই কোনো সমাধান বের করতে পারত। কিন্তু এখন এই মুহূর্তে তার মাথায় কিছুই আসছে না। তখনই পেছন থেকে কিছু বাইকের আওয়াজ আসে। মিহির সাহায্যের জন্য দ্রুত গাড়ি থেকে বের হয়। আবার তার ভয়ও হচ্ছিল। তবে মিহির ভাগ্য ভালো ছিল, গাড়ি থেকে বের হতেই বাইকে রিয়ানকে দেখতে পায়। সাথে আরও কিছু বাইকার ছিল। তাদের মাঝে একটা বাইক ছাড়া বাকিরা না দাঁড়িয়ে সোজা সামনের দিকে চলে যায়। মিহি তো রিয়ানকে দেখেই দৌড়ে রিয়ানের কাছে গিয়ে কান্না করে দেয়, ভাইয়া সায়ন ভাইকে বাঁচাও। রিয়ান দ্রুত গাড়ি থেকে নেমে দরজা খুলে সায়নকে বাইরে বের করে নিয়ে আসে। সায়ন অজ্ঞান হয়ে পড়েছিল। অপর বাইকাররা সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে। অ্যাম্বুলেন্স আসতেই সায়নকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সিতে সায়নকে প্রাথমিক চিকিৎসার পর জানায় সায়নের বাম হাতের এক জায়গায় ভেঙে গেছে, এক পায়ে একটু চাপ পড়েছে আর কপালে আঘাত পেয়েছে। মিহির মনে হয় সায়ন তো তাকেই বাম হাতে বাড়িয়ে প্রোটেক্ট করতে গিয়েছিল, তখনই হয়তো বেকায়দায় হাতে চাপ পড়েছিল। মিহি সম্পূর্ণ সময়টা কান্না করছিল। কান্না করতে করতে তার চোখ মুখ ফুলে গিয়েছে। বারবার চোখের সামনে তখনকার ঘটনাই ভেসে উঠছে। রিয়ান ভাই না আসলে সে কিভাবে কি করতো কে জানে। সায়নের এখনো জ্ঞান ফেরেনি। ভেতরে সায়নের হাতে প্লাস্টার করে দেয়া হয়েছে। ভাগ্য ভালো বড় কোনো সমস্যা হয়নি। রিয়ান হাসপাতালের রিসেপশনে গিয়ে সকল ফর্মালিটি পূরণ করতে থাকে। ইতিমধ্যে তাদের খবর পরিবারের সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। মিহির পাশে তখন রিয়ানের সেই বন্ধুটা দাঁড়িয়েছিল। মিহি চিনে ছেলেটাকে, ছেলেটা রিফাত। রিফাতের বোনকে কিছু ছেলে মিলে টিজ করছিল, কটু কথা বলছিল। তখন রিয়ানরা গিয়ে সেই ছেলেগুলোকে পিটিয়ে এসেছিল। যদিও এই ব্যাপারটা মিহি জানে না, তবে রিয়ানের সাথে রিফাতকে মিহি অনেকবার দেখেছে। কাছে রিয়ানকে না দেখে মিহি রিফাতকেই বলে, রিফাত ভাইয়া একটু গিয়ে সায়ন ভাইকে দেখে আসুন না। এতক্ষণ লাগে নাকি ব্যান্ডেজ করতে? আমি একটু দেখতে চাই। চিকিৎসাতে তো একটু টাইম লাগবেই। তবে মিহি অধৈর্য হয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে সায়নকে দেখতে পারছে না, সায়নের কণ্ঠস্বর শুনতে পারছে না। রিফাত মিহির মন রাখতেই এগিয়ে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসে। সায়নের হাতে প্লাস্টার করে দেয়া হয়েছে, তবে এখনো জ্ঞান ফিরে আসেনি। হয়তো কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে পরিবারের সবাই চলে এসেছে। আসমা চৌধুরী কান্না করতে থাকে। ছেলের কি অবস্থা তিনি এখনো জানে না। মিহিও ওনাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমিনুল চৌধুরী মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। শিউলি আর আশাকে বাড়িতে রেখে এসেছে। আসমা চৌধুরীকেও আনতে চায়নি, তবে তিনি কান্নাকাটি করে জোর করে এসেছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় সব ঠিকঠাক আছে। সায়নকে কেবিনে দিয়ে দেয়া হয়েছে, জ্ঞান ফিরলেই দেখা করতে পারবে বলেই তিনি চলে যান। কিছুক্ষণ পর সায়নের জ্ঞান ফিরে আসতেই মিহি আগে দৌড়ে কেবিনে ঢোকে। সায়নের বাম হাতে প্লাস্টার করে দেয়া হয়েছে। কপালে বেশ অনেকটা কেটে গিয়েছিল, সেখানে সেলাই লেগেছে। তারপর ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। এক পায়ে এক আঙ্গুল ভেঙে গিয়েছে, সেখানেও প্লাস্টার করে দিয়েছে। তাছাড়া আরও ছোটখাটো অনেক আঘাত আছে। মিহি এসব দেখে সায়নের ডান হাত চেপে ধরে কান্না করে দেয়। মিহিকে দেখেই সায়ন ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? কোথাও লেগেছে কি? মিহি মাথা নাড়িয়ে না জানায় যে তার কোথাও লাগেনি। তবে সায়নের চোখে পড়ে মিহির এক হাতে একটু কেটে গেছে, সেখান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে আছে। সায়ন মিহির থেকে হাত ছাড়িয়ে মিহির হাতে সেই কেটে যাওয়া অংশে আলতো চাপ দেয়। এতেই মিহি ব্যথায় অনুভব করে। মূলত সে এতক্ষণে খেয়াল করেনি তার হাতেও একটু কেটে গিয়েছে। হয়তো তখন গাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় কোথাও লেগে কেটে গিয়েছে।
সায়ান রিয়ানকে ডেকে মিহিকে নিয়ে গিয়ে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে আনতে পাঠায়। মিহি যেতে না চাইলেও জোর করে পাঠায়, বলে আরও কোথাও আঘাত থাকলে যেন বলে ড্রেসিং করিয়ে আনে। মাকে কান্না করতে দেখে মাকে কাছে ডাকে। তিনি সায়ানের পায়ের কাছে দাঁড়িয়েছিলেন, মিহি ছিল বলে তিনি এগিয়ে আসেননি। মা কাছে আসতেই সায়ান আলতো হাতে মাকে জড়িয়ে ধরে। আমি ঠিক আছি তো আম্মু, আর কান্না করবে না। ছেলের বুকে পড়ে মা আরও কান্না করে দেয়। এমনিতেই তিনি ছেলেকে বিদেশে পাঠাতে রাজি ছিলেন না, তবুও মনটাকে শক্ত করে ছেলের ভবিষ্যতের জন্য রাজি হয়েছিলেন। সেই ছেলেই কিনা এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে পড়ে আছে। মায়ের মন এই বিষয়টা মানতেই পারছে না। ও আম্মু, আর কত কান্না করবে? আমার কিছু হয়নি তো, দেখো এই হাত ভাঙা কোনো ব্যাপার না, কিছুদিনেই ঠিক হয়ে যাবে। আসমা চৌধুরী নিজেকে সামলিয়ে উঠে বসেন। সায়ান নিজের হাত বাড়িয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন, আল্লাহর রহমতে তুই ভালো আছিস, এতেই আমার শান্তি। আমার ছেলে ভালো আছে, আমার আর কিছুই চাই না। বলেই ছেলের কপালে চুমু খায়। তখনই রিয়ান মিহিকে নিয়ে ফেরত আসে। মিহির হাতে ব্যান্ডেজ করা, কাটা অংশ অল্প মনে হলেও ভেতরে বেশ গভীর ক্ষত হয়েছিল। হয়তো কিছু একটু ঢুকে গিয়েছিল, তবে আতঙ্কে মিহি ব্যথা অনুভব করতে পারেনি। সাইমন চৌধুরী আর আমিনুল চৌধুরী ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। আঘাতের বিষয়ে কখন কি ঔষধ লাগবে, কিভাবে কি করবে, এসব নিয়ে মিহি আসতেই আসমা চৌধুরী মিহির কাছে গিয়ে মিহিকে দেখতে থাকে আরও কোনো আঘাত পেয়েছে নাকি। তখন তো ছেলের চিন্তায় মিহির কথা মাথাতেই ছিল না। রিয়ান সায়ানের দিকে এগিয়ে আসতে সায়ান বলে, কোনো খবর পেয়েছিস? গাড়ির চালককে আটকে রেখেছে ওরা, সকল তথ্য বের করে তোমাকে জানাবো। তুমি এখন এসব নিয়ে টেনশন করো না। আমিনুল চৌধুরী বাড়িতে ফোন করে শিউলিকে জানিয়ে দিয়েছে আপাতত সব ঠিকঠাকই আছে, তেমন বড় কোনো সমস্যা হয়নি। তারা যাতে আর টেনশন না করে। ডাক্তারের সাথে বাবা চাচ্চু কথা বলে আসে। সায়ানকে আজকে রাতে হাসপাতালেই থাকতে হবে, যদিও সায়ান সেটাও চাচ্ছিল না, কারণ তার তো শুধু হাত পা ভেঙেছে আর কিছুই হয়নি। তবুও আজকের রাতটা এখানে থেকে যেতে হবে। সব কিছু মোটামুটি স্বাভাবিক হলে সাইমন চৌধুরী জিজ্ঞাসা করেন, সায়ান অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো একটু বলো তো। বাবা, তেমন কিছু না, জাস্ট পেছন থেকে একটা গাড়ি ধাক্কা লাগায় ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। গাড়িটাও কোনো হর্ন বাজায়নি, তাই বুঝিনি যে পেছনে গাড়ি আছে। এসব উল্টাপাল্টা বুঝিয়ে সবাইকে শান্ত করে, তবে কাহিনী তো অন্য কিছু ছিল। সেই গাড়িটাকে সায়ান অনেকক্ষণ ধরে তাদের ফলো করতে দেখেছিল। যেহেতু সায়ান একা ছিল, তার ওপর সাথে ছিল মিহি, তাই সায়ান একটু চিন্তায় পড়ে গিয়েছিল। তখনই বুদ্ধি করে রিয়ানকে একটা মেসেজ দিয়ে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল, যাতে কিছু হলে রিয়ান এসে উদ্ধার করতে পারে। আর সে গাড়িটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছিল। তবে হঠাৎই পেছনের গাড়িটা এসে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। যেহেতু সায়ান আগেই বুঝতে পেরে গিয়েছিল, তাই গাড়ির ব্যালেন্স হারালেও কোনো রকমের স্পিড কমিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। তবে মিহিকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সায়ানের মেসেজ পেয়ে রিয়ান তখনই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিল, তাই তাড়াতাড়ি এসে তাদের উদ্ধার করতে পেরেছে। সায়ান যেহেতু ঠিক আছে, তাই সবাইকে বাড়িতে চলে যেতে বলে। সকালে তো সায়ান বাড়িতে চলে যাবে, তবে মিহি জেদ ধরে সে এখানেই থাকবে, সায়ানের সাথেই থাকবে, সে যাবে না। তাকে অনেক বোঝালেও সে রাজি হয় না, তাই সায়ান বাধ্য হয়ে মিহিকে ধমক দেয়। তবে মিহি সায়ানের পাল্টা ধমক দিয়ে বলে, আমি বলেছি না যাব না, বেশি কথা বলেন কেন? আপনি চুপ থাকুন, আমি আজকে এখানেই থাকবো। মিহির ধমক খেয়ে সায়ন হকচকিয়ে যায়। বউ তো দেখি এখন তাকেও ধমক দেওয়া শুরু করে দিয়েছে। এজন্যই বুঝি জামাইরা বউদের ওপর কথা বলতে পারে না, বউয়ের সামনে বিড়াল হয়ে যায়। মিহির ধমক খেয়ে সায়নের মুখ কুঁচকে যায়, সেটা দেখে রিয়ান হেসে দেয়। তাতে সায়ন রেগে বলে, হাসিস না, তোরও সময় আসবে, বুঝবি পরে। সবাই হেসে দেয় এমন কথায়। সায়নের কথায় রিয়ানের মনে পড়ে আজকে সানার সাথে কথা হয়নি, এখন কি একটু কথা বলে নিবে? বেশি রাতও তো হয়নি, মাত্র 11টা বাজে। সানা এর মাঝে কয়েকবার ফোন দিয়েছিল, ব্যস্ততায় রিয়ান ফোন ধরতে পারেনি। মিহিকে সায়ানের সাথে রেখে বাকিদের নিয়ে রিয়ান বেরিয়ে যায়। সবার সাথে বন্ধু রিফাতকেও বাসায় পাঠিয়ে দেয়। তবে রিয়ান হাসপাতালেই থাকবে। সবাইকে গাড়িতে তুলে দিয়ে রিয়ান হাসপাতালের করিডোরে এসে সানাকে ফোন দেয়। সানা ফোন রিসিভ করেই বলা শুরু করে, কি সমস্যা আপনার? প্রপোজাল অ্যাকসেপ্ট করে বসতে পারিনি, এখনই আগের মতো ভং শুরু করে দিয়েছেন। আমাকে কি মানুষ মনে হয় না? আর রিল্যাক্স সানা, আগে শুনো তো আমার কথা। আমি হাসপাতালে, তাই ফোন রিসিভ করতে পারিনি। সানা হালকা চিৎকার করে বলে ওঠে, কি হাসপাতালে? কেন, কি হয়েছে আপনার?
আপনি ঠিক আছেন তো? আমি আসবো? আরে আরে, আমার কিছু হয়নি। ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্যই আমি ব্যস্ত ছিলাম আর কি। হায় হায়, ভাইয়া ঠিক আছে এখন? কেমন আঘাত পেয়েছে? ওই তো এক হাতে একটু ভেঙে গেছে আর পায়ের আঙ্গুল ভেঙে গেছে আর টুকটাক আঘাত আর কি। সানা এবার কণ্ঠ নামিয়ে মিনমিনিয়ে বলে, আমি দুঃখিত, আমি জানতাম না তো, শুধুই রাগ দেখিয়ে ফেললাম। ইটস ওকে সানা, সমস্যা নেই, সব ঠিক আছে তো? ভাইয়াকে কালকেই বাসায় নিয়ে যেতে পারবো। তাহলে কালকে আপনাদের বাসায় আসি আমি? আসতে চাও? ঠিক আছে, এসো তাহলে। কেবিনে থেকে সবাই চলে যেতেই মিহি গিয়ে সায়ানের পাশে বসে। সায়ান চোখ বন্ধ করে শুয়েছিল। মিহি হাত এগিয়ে সায়ানের কপালের আঘাত স্থানে হাত বুলিয়ে দেয়, আবার হাত সরিয়ে সায়ানের শরীরে অন্যান্য আঘাতে হাত ছোঁয়, তারপর ঠোঁট এলিয়ে এনে কপালে ঠোঁট ছোঁয়। আমার ঠোঁট কি বাসায় রেখে এসেছি? মিহি হকচকিয়ে গিয়ে বলে, কি বললেন? বলছি ঠোঁট কি বাসায় রেখে এসেছি। শুধু কপালে চুমু দিচ্ছিস কেন? নাকি আমার ঠোঁট পচে গেছে? বেশি কথা বলেন আপনি, চুপ থাকুন তো, বলেই সায়ানের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দেয়। এখন শান্তি পেয়েছেন? চুপচাপ শুয়ে থাকুন। এখনো হয়নি, বলেই সায়ান নিজের ডান হাত বাড়িয়ে মিহিকে কাছে টেনে এনে ঠোঁটে গভীর একটা চুমু খায়, তারপর বলে, এখন হয়েছে। অসভ্য একটা, সব সময় অসভ্যতা আমি আপনার। সায়ান পাল্টা হাসে শুধু। তখন রিয়ান তাদের জন্য খাবার নিয়ে আসে। মিহি সায়ানকে খাবার খাইয়ে দিতে চাইলে সায়ান বলে, বা হাতে ব্যথা পেয়েছি, ডান হাতে না, একাই খেতে পারবো আমি। তবে এক হাতে আরাম করে খাওয়া সম্ভব নয়, তাই মিহি পুনরায় ধমকে নিজের হাতে সায়ানকে খাইয়ে দেয়। এসব দেখে আবারও রিয়ান হাসে। সায়ানকে খাইয়ে দিয়ে তারা দুজনেও খেয়ে নেয়। তারা তিনজনে টুকটাক মজাও করে। তারপর মিহিকে সায়ানের সাথে রেখে রিয়ান বেরিয়ে যায় যে সে হাসপাতালের করিডোরে কোথাও থেকে যাবে। যেহেতু কেবিনে বেড একটাই, তাই মিহি বা সায়ানও আর কিছু বলেনি। রাতে সায়ানের পাশের বেডে মিহিকে থাকতে বললেও মিহি থাকে না, কারণ সায়ানের শরীরের জায়গায় জায়গায় ব্যথা আছে, তাই সায়ান ধমক দিলেও মিহি শুনে না। বেডের পাশে টুলে বসেই রাত কাটিয়ে দেয়। সকাল সকাল সায়ান পাগল হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য। রিয়ান বুঝিয়েও পারছে না আর একটু অপেক্ষা করতে। শেষে বাবা আসতে ডিসচার্জ করিয়ে সায়ানকে বাসায় নিয়ে যায়। অপরদিকে কোম্পানি সামলাতে আমিনুল চৌধুরী গিয়েছেন। সায়ানের এক পায়ে বড় আঙ্গুলটা ভেঙেছে। সায়ন বলেছে হাঁটতে অসুবিধা হবে না, তবে মাটিতে পা ফেলতেই বুঝে একটু তো অসুবিধা হচ্ছেই, তাই রিয়ান ধরে সায়নকে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। মিহিও সাথে সাথেই যায়। সাইমন চৌধুরী হাসপাতালে বিল মিটিয়ে একেবারে আসে। তিনি আসতেই গাড়ি নিয়ে বাড়িতে আসা হয়। যেহেতু সায়নদের গাড়িটা গতকাল অ্যাক্সিডেন্টে ড্যামেজ হয়েছে, তাই বাড়ির অপর গাড়িটা নিয়ে তারা হাসপাতালে এসেছিল। আমিনুল চৌধুরী বাড়ির গাড়ি করেই কোম্পানিতে গিয়েছে। সায়ানকে নিয়ে সোজা তাদের রুমে বসানো হয়। এখন সায়ান সুস্থ হওয়া অবধি কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ বেড রেস্ট। সায়ান আসতেই শিউলি আশা দুজনেই রুমে আসে। সায়ানের সাথে কিছু ভালো মন্দ কথা বলে। মিহি এসেই গোসলে ঢুকেছিল। সারা রাত গতকালকের পোশাকেই ছিল। নিজের হাতে ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছিল। যেহেতু সকালেই ব্যথার ঔষধ খেয়েছিল, তাই আপাতত ব্যথাও ছিল না। গোসল শেষে বেরিয়ে দেখে সায়ান ছাড়া রুমে আর কেউ নেই। মিহিকে বের হতে দেখে সায়ান বলে সেও গোসল করতে চায়, তবে এই অবস্থায় সেটা সম্ভব না বলে মিহি একটা কাপড় ভিজিয়ে সায়ানের শরীর মুছিয়ে দেয়। তারপর খাবার এনে সায়ানকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। খাবার শেষে সায়ানকে রেস্ট করতে বলে মিহি নিচে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে আশা কফি করছে। আসার সময়ে অসময়ে এমন কফি খেতে ইচ্ছে করে। আগে মিহিকে অর্ডার দিলেও এখন নিজের কাজ নিজেই করে আশা। মিহিকে পাশে দেখে আশা গতকালকের ব্যাপার নিয়ে কথা বলছিল। তখনই তার চোখে পড়ে মিহির হাতের আঘাতের জায়গাটুকু গোসলের সময় ব্যান্ডেজ ভিজে গিয়েছিল বলে পরে আর ব্যান্ডেজ করা হয়নি। আশা দেখে জায়গাটা কেমন একটু স্যাঁতসেঁতে হয়ে আছে। গতকালকের আঘাত আজকেই ভিজে কেমন একটা হয়ে গেছে। সেটা দেখেই আশা বলে, মিহি হাত ভিজিয়েছিস কেন? ব্যান্ডেজ করিসনি কেন? ব্যথা করছে না? তখনই মিহির মনে পড়ে হাতের আঘাতে তার ব্যান্ডেজ করা হয়নি। গোসল থেকে বের হয়ে সায়ানের সেবা করতে গিয়ে ভুলে গিয়েছিল। আশা তা দেখে মিহিকে বকাঝকা শুরু করে দেয়। এখনো কি তুই ছোট আছিস? কি অবস্থা করেছিস হাতের? নিজে না পারলে আমাকে বলতি, ব্যান্ডেজ করে দিতাম। বলতে বলতে মিহিকে ট্রেনে ড্রয়িং রুমে বসিয়ে দৌড়ে নিজের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। তারপর মিহিকে বকতে বকতেই মিহির হাতে ব্যান্ডেজ করে দেয়।
আর মিহি এক দৃষ্টিতে আশার দিকে তাকিয়ে থাকে। এমনই একটা দিন তো সে মনে মনে চেয়েছিল। আশা সত্যিই ধীরে ধীরে তার বড় বোন হয়ে উঠেছে। তাদের কথার মাঝেই সানা বাড়িতে এসে উপস্থিত হয়। সানাকে দেখে মিহি বলে, কিরে তুই এ সময় কি ভেবেছিস? তুই না জানালে আমি জানতে পারবো না অ্যাক্সিডেন্ট করে বসে আছিস, আর আমাকে জানালিও না? আরে জানানোর মতো সময় পাইনি রে। এই তো ঘন্টাখানেক আগে হসপিটাল থেকে বাসায় আসলাম। সেটা জেনেই তো বাসায় এসেছি। আম্মু এসেছে। তখনই সানার পেছনে সানার মাকেও দেখতে পায়। সানার মাকে ড্রয়িং রুমে বসিয়ে মিহি বলে, আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? কোথাও লেগেছে তোমার? এই তো অল্প একটু হাতে লেগেছে। সেটা ব্যাপার না, আপনি বসুন আন্টি, আমি আম্মুকে ডেকে আনি। বলেই মিহি গিয়ে আসমা চৌধুরীকে ডেকে নিয়ে আসে। সাইমন চৌধুরী সায়নকে বাসায় দিয়ে জরুরি ভিত্তিতে কোম্পানিতে গিয়েছেন একটা মিটিংয়ের জন্য। আসমা চৌধুরী এসে সানার আম্মুর সাথে পরিচিত হয়ে কথা বলতে থাকেন। ততক্ষণে মিহি সানাকে নিজের রুমে নিয়ে যায়। আশাকে রুহান ফোন দিতেই সেও নিজের রুমে চলে গিয়েছে। সানার আম্মু এসেছে সায়নকে দেখার জন্যই। তার মেয়ের জন্য সায়ন বড় ভাইয়ের মতো সব সামলেছে। তিনিও সায়নকে নিজের ছেলের মতোই মেনে নিয়েছে। তাই মিহিকে বলে তারা সায়নের রুমে যায়। সায়ন তখন এমনিতেই শুয়েছিল। মিহি এসে সায়নকে বলে ওনাদের রুমে নিয়ে আসতে। সানার আম্মুকে দেখে সায়ন সালাম দিয়ে ভালো মন্দ কথা বলে। সানার সাথেও একটু কথা বলে। আন্টি আপনারা এসেছেন, আমি সত্যিই খুশি হয়েছি। আপনার শরীর এখন ভালো তো আন্টি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কিন্তু তুমি তো ভালোই ব্যথা পেয়েছো। ও ব্যাপার না, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি আমাদের মেয়ের জন্য কম করনি বাবা। তোমার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ বাবা। এসব বলবেন না আন্টি। সানা আমার ছোট বোনের মতো। তাছাড়া আমি একা না, আমার ছোট ভাইটা সব করেছে। আমি তো শুধু অফিসিয়ালি বিষয়গুলো সামলিয়েছি। আসমা চৌধুরী তো সানার ব্যাপারে এসব কিছুই জানতো না। তাই তিনি এখন এসব জেনে চিন্তিত হয়, আবার একটু মনক্ষুণ্ণও হয়। ওনাদের বাসাতেই সানা এসেছিল, তাও একজন মা হিসাবে তিনি কিছু বুঝতেই পারেনি। তবে সানা মিহি দুজনে মিলেই আসমা চৌধুরীর মান ভাঙিয়ে দেয়। রিয়ান বাসায় এসেই আবার বেরিয়েছিল। মাত্রই বাসায় এসে সানাকে দেখে অবাক হয়। সানা আসবে বলেছিল, তবে এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবেনি। সানার মাকে দেখে টুকটাক কথা বলে সায়ানকে দেখে নিজের রুমে চলে যায়। তার শরীর আর চলছে না, সারা রাত প্রায় জাগাই ছিল। এখন আর শরীর চলছে না, গোসল করে সোজা ঘুম দিবে। মিহি সানাকে নিয়ে নিজের রুমে আসে। সানার মায়ের সাথে আসমা চৌধুরী নিজের রুমে গিয়েছে, সাথে শিউলিও গিয়েছে। হ্যাঁ রে মিহি, কিভাবে কি হলো রে? কি বলবো বল, আমি তো নিজেও বুঝতে পারিনি। হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়, আর আমাদের গাড়িটা সোজা গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। তারপর তো রিয়ান ভাই এসে আমাদের উদ্ধার করে। এই ওয়েট, ভাইয়া তো বাইক নিয়ে এসেছিল, বাইক পেল কোথায়? রিয়ান ভাই না বাইক চালাতে পারে না? সেটাই তো জানতাম, কখনো তো চালাতে দেখিনি। কবে শিখলো কে জানে। তবে তোর জন্য ভালো হয়েছে, জামাই নিয়ে বাইকে ঘুরতে পারবি। সে তো তুইও পারবি। মিহি তো গতকালের অ্যাক্সিডেন্টের পেছনের কাহিনী জানে না, তাই ব্যাপারটা একদমই সাধারণ বিষয় ভেবেছে। তাই সানাকেও সিম্পলি জানিয়েছে। সায়ানের ডাকে মিহি সানাকে বসিয়ে রুমে চলে যায়। মিহি যেতেই সানা না বসে আশেপাশে তাকিয়ে রিয়ানের রুমে যায়। দরজা ঠেলে ভেতরে দেখে রুমের সকল পর্দা ফেলে রুম অন্ধকার করে রিয়ান শুয়ে আছে। যেহেতু দিনের বেলা তাই পর্দা দেয়া থাকলেও হালকা আলোতে রুমের ভেতরে সব দেখা যাচ্ছে। সানা রিয়ানের বিছানার কাছে গিয়ে দেখে রিয়ান উপর হয়ে ঘুমিয়ে আছে। তাই আর বিরক্ত না করে চলে আসতে গেলেই পেছন থেকে রিয়ান কথা বলে, কিছু না বলে চলে যাচ্ছ যে? আপনি ঘুমাননি? আমি জানতাম তুমি আসবে, তাই ঘুমোইনি। তো ঘুমান। অনেক ক্লান্ত নিশ্চয়ই। মাথাটাও ব্যথা করছে। আজ বউ নেই বলে মাথা টিপে দেওয়ার মানুষ পাচ্ছি না। আমি মাথা টিপে দিব? তুমি কি আমার বউ? ভবিষ্যৎ বউ তো। আমি কি বলেছি তোমাকে বিয়ে করব? করবেন না? তাহলে ব্রেকআপ। আর কথা বলবেন না আমার সাথে। আরে আরে, মজা করছিলাম তো। বিয়ে তো তোমাকেই করব আমি। চুপচাপ ঘুমান এখন। অপেক্ষায় থাকেন, যেদিন বউ হব সেদিন এসে মাথা টিপে দিব, এর আগে না। বলেই সানা রুম থেকে বেরিয়ে যায়। রিয়ানও হালকা হেসে চোখ বন্ধ করে। ঘুমে আর তাকিয়ে থাকতে পারছে না। তবে সানাকে রিয়ানের রুম থেকে বের হতে শিউলি দেখে নেয়। সাথে সাথে সন্দেহতে ভ্রু কুঁচকে নেয়। ডেকেছেন কেন? কি লাগবে? তোমাকে লাগবে? চুপ অসভ্য, আপনাকে না ঘুমোতে বললাম।
ঘুমান এখন, বাইরে মেহমান আছে, কাজ আছে আমার, একা একা ভালো লাগছে না, একটু বসে থাকো, আমি ঘুমালে পরে বাইরে যেও। মিহিও আর বেশি কিছু না বলে সায়ানের মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। বাড়িতে মেহমান বলে সায়ানও আর দুষ্টমি করে না, শরীর দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। হ্যাঁ রে মিহি, তোর ওই বান্ধবী, তার সাথে কি আমাদের রিয়ানের কোনো সম্পর্ক আছে নাকি? একটু আগেই সানারা চলে গিয়েছে, তাদের বিদায় জানিয়ে মিহি রুমে যাওয়ার সময় শিউলি তাকে আটকায়। এসব কেন বলছো ফুপু? তখন দেখলাম রিয়ানের রুম থেকে বের হতে। ফুপু, তেমন কিছু না, বিশ্বাস করো, সানা খারাপ মেয়ে না, ও অনেক ভালো মেয়ে। আমি অনেক দিন ধরে চিনি সানাকে। মিহি, তুই আমাকে ভুল বুঝছিস, আমি কিন্তু খারাপ মাইন্ডে কিছু বলিনি, তাছাড়া সানা মেয়েটাকে আমার কাছেও ভালো লেগেছে। মিহি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আসলে ফুপু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু পরিবারে জানাতে ভয় পাচ্ছে। আসলে সানার আব্বু একটু রাগী মানুষ আর কি, এই সব প্রেম ভালোবাসা পছন্দ করে না। ও এই ব্যাপার, চিন্তা করিস না, আমি তাহলে ভাইজানের সাথে কথা বলবো, না হয় আমাদের এখান থেকে প্রস্তাব দিয়ে গেলেই তো হয়। ওইসব প্রেম ভালোবাসার কথা বলতে হবে না, পারিবারিকভাবে বিয়ে হয়ে যাবে। এ কথা শুনেই মিহির মুখে হাসি ফুটে ওঠে। আরে তাই তো, এ ব্যাপার তো মাথায় আসেনি, পারিবারিকভাবে প্রস্তাব নিয়ে গেলেই তো হয়। মিহি খুশিতে শিউলিকে জড়িয়ে ধরে। ইস ফুপু, কি একটা আইডিয়া দিলে, কিন্তু বড়দের তো জানাতে হবে, সেটা আমি দেখছি। সানাকে আমার খুব ভালো লেগেছে, অনেক হাসি খুশি একটা মেয়ে। হ্যাঁ ফুপু, অনেক ধন্যবাদ তোমাকে, পাগলি একটা, বলেই দুজনে হেসে দেয়।